আশ্বিন মাসের দিনে আপনি যদি শসার চাষ করে লাভবান হতে চাইছেন তবে অবশ্যই আজকের পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আমি অনিরুদ্ধ রয়েছি আপনাদের সাথে। আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষক কথা ৭৭। আমাদের এই চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনি ভবিষ্যতের জন্য অনেক বেশি এগিয়ে থাকবেন। তার কারণ হচ্ছে আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের শসা গাছের চাষ পদ্ধতি সম্বন্ধে, রোগ জ্বালা সম্বন্ধে, ওষুধ সম্বন্ধে ভিডিও ক্রমাগত আসতে থাকে। সুতরাং চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন। বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। প্রথমেই আমি বলবো যে এই সময় দাঁড়িয়ে আসছে শীতকালের সামনে দাঁড়িয়ে আগাম শীতকালীন আপনারা কোন ধরনের শসা লাগালে বেশি লাভবান হবেন। দেখুন, আপনারা যদি মাচাই করতে চাইছেন এই শীতকালীন শসাটাকে, তাহলে আপনাকে কিন্তু বন্ধুরা আশ্বিন মাস থেকে কার্তিক মাসের 15-20 মধ্যে আপনাকে কিন্তু বীজ বপন করতে হবে। তাহলে কিন্তু আপনার গাছটা চটজলদি মাচায় উঠে অধিক পরিমাণে ফলন দিতে পারবে। এর কারণ হচ্ছে যে যদি আপনি ঠান্ডা বেশি হয়ে যায়, যখন ধরুন আপনার পৌষ মাস, মাঘ মাস, তখন যদি আপনি গাছ লাগাচ্ছেন তখন কিন্তু আপনার মাটিতে লাগানোটাই ভালো। কারণ প্রচণ্ড ঠান্ডার সময়তে কিন্তু গাছ খুব একটা তাড়াতাড়ি বাড়তে চায় না। 45 দিনের জাতগুলো 50 দিন পর ফলন দিতে শুরু করে। কিন্তু যদি আপনি আশ্বিন মাসে 15 থেকে কার্তিকের 15-20 বা কার্তিকের শেষের মধ্যে আপনি যদি বীজ বপন করে দিয়েছেন মাটিতে, তাহলে কিন্তু আপনি অনায়াসেই শীতকালীন শসাগুলো মাচাতে করতে পারবেন। শীতকালীন শসা আপনি কোনটা করবেন? আমার মতে এমন একটা জাত করা দরকার যে জাত থেকে আপনি অধিক থেকে অধিক পরিমাণে ফলন পেতে পারেন। কোন সেই জাত আপনারা জানেন, আর বছরেও আমি অনেক ভিডিও দিয়েছি। জয়গ্রাম আইএমপি বা ইম্পোর্টেড, জয়গ্রাম ইম্পোর্টেড এই বীজটাকে আপনি যদি আপনার মাঠে লাগান তাহলে কিন্তু বন্ধুরা অনেক বেশি উৎপাদন দেবার ক্ষমতা রাখে এই বীজ। বেশি উৎপাদন মানেই কিন্তু বেশি লাভ। বেশি লাভ হলেই অনেক বেশি মুনাফা করতে পারবেন। তো বন্ধুরা, লাভের অঙ্কে আমি যাচ্ছি না, আমি প্রধানত যাব যে এই মুহূর্তে চাষটাকে করার জন্যে আপনাকে কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি, বা কি করলে আপনি কিন্তু এই সমস্যাগুলো থেকে সমাধান পেতে পারেন। প্রথমে আমি বীজ নিয়ে তো বললাম, এই জয়গ্রাম আপনারা অবশ্যই জমিতে লাগান। বীজ ফুটে ওঠার 2 দিনের মাথায় আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ছত্রাকনাশক পাউডার, যেমন সাপ পাউডার হতে পারে, সেটা স্প্রিং পাউডার হতে পারে, বা কোনো জৈব ছত্রাকনাশক যেটা আপনার হাতের কাছে রয়েছে, সেটা কিন্তু আপনারা গাছের গোড়ায়, গাছের গোটা গায়ে দিয়ে দিন। এর পরবর্তীতে তার ঠিক পরের দিনেই আপনাকে ব্যবহার করতে হবে শিকড় বাড়ানোর জন্য ওষুধ। শিকড় কিসে বাড়ে? দেখুন, হিউমিক অ্যাসিড শিকড় বাড়ানোর জন্য বিশেষভাবে কার্যকরী ওষুধ একটা। তো হিউমিক অ্যাসিড আপনাকে ব্যবহার করতে হবে। গোড়ায় গোড়ায় 20 থেকে 50 ml করে ওই হিউমিক অ্যাসিডের দ্রবণ ব্যারেলে গুলে নিয়ে গাছের গোড়ায় গোড়ায় আপনাকে দিতে হবে প্রত্যেক থানায়। আপনি যদি একটা গাছ লাগিয়েছেন তাহলে সেখানে 10 থেকে 15 ml। যদি আপনি থানা করে 2-3-4টে বীজ দিয়েছেন বা গাছ রয়েছে আপনার 2-3টে, তাহলে আপনাকে দিতে হবে কিন্তু 50 ml মতন এই হিউমিক অ্যাসিড যুক্ত দ্রবণটা, মানে জলে গোলা হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড আপনি হিউমক্স আর অনেক ভালো হিউমিক অ্যাসিড, আপনি এটা কিন্তু ব্যবহার করতে পারেন। এর পরবর্তীতে যখন আপনার গাছে দেখবেন যে এক পাতা খুলতে শুরু করছে, যেই আপনার গাছ এক পাতা খুলতে শুরু করলো, এই যে প্রথম পাতা বেরোনো, এটা কিন্তু বীজ ফুটে মাটি থেকে ওঠার পরে এক পাতা বেরোনোর মাঝে কিন্তু বেশ 5 দিন 6 দিনের একটা গ্যাপ থাকে। এই গ্যাপে কিন্তু গাছের গোড়া পচাজনিত সমস্যাগুলো হয়ে থাকে, যেটাতে টেকনিক্যাল ভাষায় বলা হয় ডাম্পিং অফ। ঠিক মাটিতে যে জায়গায় গাছটা ফুটে উঠছে সেই জয়েন্ট অংশটা থেকে কিন্তু গাছটা পচে ঢলে পড়ে। আপনারা এটাকে ছোটো গাছের ঢলে পড়া রোগও বলতে পারেন। তো এই ঢলে পড়া রোগ বা গোড়া পচা রোগ বা ডাম্পিং অফ থেকে আপনাদের গাছকে বাঁচাতে আপনাদেরকে ব্যবহার করতে হবে, কি ব্যবহার করবেন? গোড়া পচার ওষুধ ব্যবহার করতে হবে। গোড়া পচার ওষুধটি কোনগুলো? হেক্সাকোনাজল গোড়া পচার জন্য খুব কার্যকরী ওষুধ। কিন্তু এই হেক্সাকোনাজল দিলে আপনার গাছ একটু লাল হয়ে যেতে পারে, গাছের গতি অনেক কমে যেতে পারে। চেষ্টা করবেন আপনারা হেক্সাকোনাজল না দিয়ে অন্যান্য যে সমস্ত গোড়া পচার ওষুধ রয়েছে, যেমন ধরুন টাটা মাস্টার রয়েছে, খুব ভালো ওষুধ।
কিংবা রেডোমিল গোল্ড রয়েছে, এটাও কিন্তু ভালো ওষুধ। এইগুলোকে আপনারা ব্যারেল পিছু 50 গ্রাম হারে গুলে যদি গাছের গোড়ায় গোড়ায় দেন বা স্প্রেও করেন, তাহলে কিন্তু আপনি এই গোড়া পচা বা ডাম্পিং অফ বা ঢলে পড়া রোগটাকে ছোটোবেলাতেই আটকাতে পারবেন। ঠিক যে মুহূর্তে গাছে এক পাতা বেরিয়ে গেল পুরোপুরিভাবে, তখন আপনাকে একটা খাবার জাতীয় জিনিস স্প্রে করতে হবে। কি খাবার জাতীয় জিনিস দেবেন ছোট গাছের ক্ষেত্রে? এই ছোট গাছের শিকড় বেশি দূর বিস্তৃত হতে পারে না বলে কিন্তু মাটি থেকে বেশি পরিমাণে খাবার সংগ্রহ করতে পারে না, তাই আপনাকে একদম গাছের গোড়ার কাছে খাবার দিতে হবে। NPK 19-19-19 কিংবা 20-20-20 এই দুটোর মধ্যে যে কোনো একটা, কিংবা 12-61-0, এই তিনটের মধ্যে যেটা আপনি হাতের কাছে পাবেন সেটাকেই কিন্তু 100 গ্রাম প্রতি 15 লিটার জলে গুলে নিয়ে আপনাকে গাছের গোড়ায় গোড়ায় দিতে হবে। স্প্রেও করতে মানে গাছের পাতাতেও দিতে পারেন, আপনি গোড়াতেও দিতে পারেন, উভয়েই কিন্তু ভালো রেজাল্ট পাবেন। গোড়াতে দেওয়াটাই ভালো ছোট গাছের ক্ষেত্রে, কারণ পাতা যদি ঠিকমতো বিকশিত না হয় সে কিন্তু ঠিকমতো পরিমাণে খাদ্য পদার্থ সংগ্রহ করতে পারে না পাতার রন্ধ্র দিয়ে, এবং খাবার বানাতেও পারে না ভালো। তাই আপনাকে গোড়াতে দিলেই কিন্তু ভালো হবে। এর থেকে দুরকম উপকার আপনি পাবেন। এক তো সেই গাছের গোড়ার কাছে খাবারটাকে নেবার জন্য গাছের শিকড়টা একটু শক্তিশালী হবে, এবং গাছের যে আশপাশের আরও যে খাবারগুলো পড়ে রয়েছে শিকড়টা বৃদ্ধি হওয়ার ফলে পরবর্তী দিনে গিয়ে আগামী 2 দিন 3 দিন বা 4 দিনের মাথায় কিন্তু গাছ ওই মাটি থেকে খাবারটা কিন্তু সংগ্রহ করতে পারবে। এই সমস্ত বিষয়গুলো আপনাকে প্রথমত মাথায় রাখতে হবে শীতকালীন শশা চাষ করার জন্য। যেই আপনার গাছ এই প্রথমবার এক পাতা বেরোনোর পরে আরও 2 পাতার দিকে যাচ্ছে, সেই সময় আপনি যদি একবার গাছে জিব্রালিক অ্যাসিডের প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের গাছের শিকড় যেমন তাড়াতাড়ি বাড়বে, তেমনই কিন্তু ডালপালারও বৃদ্ধি হবে। একটা কথা মনে রাখবেন, শিকড়ই কিন্তু মেন। গাছের শিকড় যতটা বৃদ্ধি পাবে ডালও কিন্তু তত বৃদ্ধি পাবে। গাছে যদি আপনি ডালপালা বাড়াতে চাইছেন, অবশ্যই গাছের শিকড়ের দিকে খেয়াল রাখুন। গাছের শিকড় বাড়ানোর জন্য যে সমস্ত ওষুধ উপাদানগুলো প্রয়োজন হয় সেইগুলো যথাযথ নিয়ম মেনে আপনি যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার গাছে শিকড়ের যে সমস্যাগুলো হয় প্রথম অবস্থায় সেগুলো হবে না। আর একটা ছোট্ট গাছকে যদি আপনি খুবই যত্ন সহকারে বড় করতে থাকেন, তাহলে কিন্তু সেই গাছে রোগও আসার সম্ভাবনা অনেকটাই কম হয়। তাই আপনাকে ছোটোবেলা থেকেই কিন্তু গাছের পরিচর্যাটা সঠিকভাবে করতে হবে। এই জন্য যে কি পরিচর্যা করবেন কোন বয়সের গাছে জানার জন্য এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটা লাইক করে দিন, কারণ পরবর্তী ভিডিওটাও আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে যদি আপনি একজন শশা চাষি হন। শীতকালীন শশার ক্ষেত্রে অনেক রকম সমস্যা দেখা দেয়। যেমন প্রথম সমস্যা হচ্ছে গাছের স্ত্রী ফুল কম আসে অনেক। কেন এই স্ত্রী ফুল কম আসে? কারণ আমরা যখন এই মতো বেলায় এখন যখন ধরুন এই বছর বৃষ্টি হচ্ছে তাই, তা নাহলে কিন্তু ভাদ্র মাসের শেষ আশ্বিন মাসের শুরুতে রোদের টেম্পারেচার অনেক বেশি থাকে। আমরা আগাম লাগানোর জন্য কিন্তু এই রোদকে উপেক্ষা করেও শীতকালীন বীজ বপন করে থাকি। এই শীতকালীন বীজ যখন ফুটে উঠবে, তখন এই অতিরিক্ত গরমটা যদি পেয়ে যায়, তাহলে কিন্তু সেই গাছে স্ত্রী ফুল দেবার প্রবণতা হোক বা ক্ষমতা হোক দুটোই কমে আসে। এই প্রবণতাকে আপনি যদি বাড়িয়ে তুলতে চান, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে জিব্রালিক অ্যাসিড একবার, এবং তার পরপরই আপনাকে আরও যে একটা জিনিস ব্যবহার করতে হবে সেটা হচ্ছে বুস্টার 3। এই বুস্টার 3 গাছে যখন 2 থেকে 3 পাতার দিকে যাবে বা 4 পাতার দিকে যাবে, তখন বুস্টার 3 একবার ব্যবহার করুন। এর পরের সপ্তাহে আপনি একবার বুম ফ্লাওয়ার নাইট্রোবেনজিন 20% যে ভিটামিন বা হরমোন বলতে পারেন রয়েছে, এটাকে স্প্রে করবেন। তাহলে কিন্তু আপনাদের স্ত্রী ফুলজনিত সমস্যাটা সমাধান হবে। তাছাড়াও বন্ধুরা, আরও একটা যে কারণে গাছের স্ত্রী ফুল অনেক কম আসে সেটা হলো বোরন। বোরনের ব্যবহার আপনারা মাটিতে চাপানের সঙ্গেও করবেন, গাছে স্প্রেও করবেন, এবং এটা একবার দুবার স্প্রে করবেন না, প্রত্যেক সপ্তাহে আপনার বোরন স্প্রে করাটা কিন্তু খুব জরুরি হয়ে ওঠে।
যদি আপনার গাছ থেকে আপনি অধিক পরিমাণে ফল নিতে চান, যদি আপনার গাছ থেকে আপনি অনেক বেশি লাভ করতে চান সেই মাঠ থেকে, তাহলে বোরন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান, যেটা আপনার জমিতে দেওয়া খুবই প্রয়োজন। তাছাড়াও আপনারা যারা অধিক পরিমাণে চাপান দেন বা যাদের গাছের খুব গতি হয়ে যায়, যেসব মাঠে মানে মাঠের খুব উপাদান বেশি রয়েছে, জৈব উপাদান, গাছ খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, অনেক গাছ হয়ে মাচা ঢেকে দিচ্ছে কিন্তু ফল নেই, তখন কি করবেন? যাদের এইরকম সমস্যা আগে হয়েছে ওনারা যখন গোড়া চাপান দেবেন, গাছকে যখন কুঁড়ে চাপান সার ছড়িয়ে মাটি চাপা দিচ্ছেন, তখন আপনারা বিঘে পিছু 3 থেকে 4 কেজি ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করবেন, মাটিতে ব্যবহার করবেন চাপান সারের সাথে মিশিয়ে। কেন ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করবেন? কারণ ম্যাগনেসিয়াম সালফেট আপনার গাছের যে অতিরিক্ত বৃদ্ধি হয় সেই বৃদ্ধিটাকে কন্ট্রোল করবে এবং আপনার গাছকে একটা স্থিতিশীল জায়গায় রাখবে। আর এই স্থিতিশীল জায়গায় যখন আপনার গাছ থাকবে তখন কিন্তু আপনার গাছ থেকে আপনি অনেক বেশি ফলন তুলতে সক্ষম হবেন। আরও একটা যে সমস্যা হয় এই সময় দাঁড়িয়ে শীতকালীন ক্ষেত্রে, গাছের জালিগুলো বাড়তে চায় না। কেন বাড়তে চায় না? দেখুন, প্রথমত আপনারা যদি কম দামি বীজ লাগাবেন তাহলে এই সমস্যাটা খুব বেশি দেখা যায়। কম দামি বীজ এড়িয়ে চলুন লাগানো। কারণ কি বলুন তো, বীজের দামটা আপনার মাথায় বেশি লাগতে পারে যদি দামি বীজ কেনেন, কিন্তু ওই বীজটার ওপরেই তো ভরসা করে আপনি মাঠের আরও বাদ বাকি খরচ করবেন। যেমন ধরুন এই যে বাগানটা আমার রয়েছে, এই বাগান আমি মাচা করেছি, দেখতে পাচ্ছেন আপনারা মাচা, এই মাচার খরচ রয়েছে, এই মাটিতে যে আপনি চাপান দিয়েছি এই চাপানের খরচ রয়েছে, এই যে জল দেবো আমি জলের খরচ রয়েছে, পাতায় যে আমি স্প্রে করব স্প্রের খরচ রয়েছে। এই সমস্ত খরচ আমি কাকে রেখে করছি? এই যে গাছ, এই গাছ কোথা থেকে হলো? এই গাছ কিন্তু সেই বীজ থেকে হবে যে বীজ আপনি মাটিতে বপন করবেন। সুতরাং বীজ ভালো বপন করুন, তবেই আপনি আরও যে সমস্ত খরচগুলো করছেন সেই খরচগুলোকে পুষিয়ে উঠতে পারবেন, অনেক বেশি লাভ করতে পারবেন, কম দামি বীজ থেকে কমই ফলন পাবেন। এটা মাথায় রেখেই কিন্তু আপনারা চাষে নামবেন। এরপরে বন্ধুরা যেটা বলবো সেটা হচ্ছে, ওই রকম বেলার গাছে কিন্তু একটা ছত্রাকনাশকেরও প্রয়োগ করা দরকার, সাসপেনশন কনসেন্ট্রেট মুডের ছত্রাকনাশক। কেমন ছত্রাকনাশক? যেমন ধরুন প্লেন অ্যামিস্টার রয়েছে, প্লেন অ্যামিস্টার যদি আপনি ছোট গাছে স্প্রে করছেন তাহলে আপনার গাছের গতিকে বাড়িয়ে তুলবে এই অ্যামিস্টার। এর মধ্যে এমন কিছু গুণ রয়েছে যেটা কিন্তু আপনার গাছকে সবুজ রাখতে সক্ষম। মানে কি, গাছে ক্লোরোফিলের সংখ্যা বাড়াতে এই অ্যামিস্টার ছত্রাকনাশক কিন্তু খুব কার্যকরী। এই অ্যামিস্টার ছত্রাকনাশক দেবার ঠিক 4 থেকে 5 দিনের মাথায় আপনাদের 4 পাতা বা 5 পাতা গাছে ঠিক চাপান দেবার পরপরই যদি আপনি ভিটামিন হিসাবে ইসাবিয়নের ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু আপনি অনেক বেশি লাভবান হবেন। কারণ এই ইসাবিয়ন আপনার গাছকে তাড়াতাড়ি মাচায় ঢাকতে সাহায্য করবে। এটা নিশ্চয়ই বুঝে গেলেন যে কি করে আপনাকে পরিচর্যাগুলো করতে হবে। আরও বিস্তারিত আলোচনায় আমরা ভবিষ্যতে যাব, আরও পরবর্তী দিনের যে সমস্ত ভিডিও আসবে সেখানে আমরা বলবো যে আপনাকে কিভাবে গাছটাকে বড় করে তুলতে হবে। কারণ হচ্ছে গাছ ছোটোবেলায় যদি রোগগ্রস্ত হয়ে পড়ে তাহলে কিন্তু আপনি গাছকে আর সুস্থ করতে পারবেন না, ভালো ফলনই পাবেন না। যেন রোগ না লেগে যায় সেই বিষয়ে মাথায় রাখার জন্য আপনি যেমন ছত্রাকনাশকের প্রয়োগ করছেন তেমনই কিন্তু ব্যাকটেরিয়া নাশকেরও প্রয়োগ আপনাকে করতে হবে। বাজারে যত রকম ব্যাকটেরিয়া নাশক পাওয়া যায় আপনি সেই সমস্ত ব্যাকটেরিয়া নাশককে একের পর এক আপনার জমিতে ছত্রাকনাশকের সঙ্গে মিশিয়ে দিতে থাকুন। তাহলে কি হবে, আপনার জমিতে কিন্তু ব্যাকটেরিয়া আসবেই না। এই ব্যাকটেরিয়াকে আটকানোর একটাই উপায় অ্যান্টিবায়োটিকের স্প্রে, ব্যাকটেরিয়া নাশকের স্প্রে ক্রমাগত আপনাকে কিন্তু জমিতে দিতে হবে বন্ধুরা, যতদিন না আপনার গাছে ফুল ফল আসতে শুরু করছে। এর মাঝে আমি বলি, এই যে শীতকালীন ক্ষেত্রে কিন্তু আপনার গাছে বন্ধুরা প্রচুর পরিমাণে লাল মাকড় এবং সাদা মাছি এই দুটোরই উপদ্রব হবে।
প্রথম অবস্থায় সাদামাছির উপদ্রব বেশি হবে, কারণ রোদ থাকবে, গরম থাকবে, এবং গাছ একটু বড় হবার পরে ঠিক যে এই বয়সে মাচায় উঠতি বা উঠে গেছে এমন গাছে মাকড়ের সমস্যা হবে। তো আপনারা এই দু ধরনের পোকাকে যদি আটকাতে পেরেছেন তাহলে কিন্তু আপনাদের গাছ অনেকটাই রোগমুক্ত থাকবে। তাছাড়াও আধুনিক যুগে দাঁড়িয়ে এখন নতুন নতুন পোকার আবির্ভাব হচ্ছে। তো এখন থ্রিপস গোত্রীয় একটা পোকা রয়েছে, যেটা অরেঞ্জ কালারের দেখতে হয়, খুবই সূক্ষ্ম পোকা, ইকুনের মতো দেখতে, ছোট ছোট এক ধরনের পোকা, গোলাপি গোলাপি রঙের হয়। এই পোকাটা কিন্তু আপনার গাছকে জর্জরিত করে দেবে কিসে না, ভাইরাসে। তো বন্ধুরা, এই থ্রিপস বা চুলচুলে পোকা, এই পোকাটিকেও কিন্তু দমন করতে হবে আপনাকে। এই যে সাদামাছি, লাল মাকড়, থ্রিপস, এই ধরনের পোকা কন্ট্রোল করার জন্য আমি কিছু ওষুধ স্ক্রিনে আপনাদের ছবি দিয়ে দিচ্ছি। আপনারা এই সমস্ত ওষুধগুলোকে পেলে একের পর এক ব্যবহার করলে এই সমস্ত জাতীয় পোকা আপনাদের মাঠে কিন্তু আসতে পারবে না। আরও যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে, গাছে কিন্তু রোগ পোকার ওষুধ দেবার সাথে সাথে আপনাকে সামুদ্রিক শৈবালের নির্যাসযুক্ত ভিটামিনও ব্যবহার করতে হবে, যেমন এই নেক্সট কিংবা বায়োভিটা এক্স। এইগুলো ব্যবহার করলে কি হবে, গাছের সবুজ অংশ বৃদ্ধি পাবে, গাছ অধিক পরিমাণে খাবার বানাতে পারবে, গাছের বৃদ্ধিটা খুব সুন্দর হবে এবং আলটিমেটলি আপনি কিন্তু ফলনটা ভালো পাবেন। তো বন্ধুরা, এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখেই আপনাকে চাষে নামতে হবে। আমি এই সমস্ত বিষয়গুলো কেন বলি, যেন আপনাদের গাছ কোনো রকমভাবেই নষ্ট হতে না পারে, আপনারা যেন পুরো বিষয়টা দেখে শুনে বুঝে নিতে পারেন এবং আপনাদের মাঠে যেন সেগুলো প্রয়োগ করতে পারেন। আপনাদের মাঠে ফসল হলে সব থেকে বেশি খুশি হই আমি। আপনারা যখন ফোন করে বলেন, দাদা আপনার ট্রিটমেন্টে কাজ করেছে, গাছ সুস্থ হয়েছে, বিশ্বাস করুন আমি আপনার থেকেও বেশি খুশি অনুভব করি, কারণ আমার এটাই কাজ বা কর্তব্য, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের সাহায্য করা। তো আপনারা যারা চাষ নিয়ে সমস্যায় পড়ছেন, গাছের ছবি তুলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান, আমরা সময় মতো দেখে আপনাকে রিপ্লাই করে দেব। আপনারা ফোনেও যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, যারা বীজ চাইছেন, ওষুধ চাইছেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন, আমরা আপনার বাড়ি পর্যন্ত বীজ কিন্তু হোম ডেলিভারি করে দেব। বন্ধুরা, আপনারা যারা এখন এই মুহূর্তেই শশা লাগাতে চাইছেন, মাটিতে লাগাতে চাইছেন না, মাচায় লাগাবেন, তাদের জন্য বলবো আপনারা হাঙ্গামা 10 কিংবা ত্রিপুরা সুন্দরীও কিন্তু আশ্বিন মাস পর্যন্ত লাগাতে পারেন। বড় যাদের মাচা আছে, 6 ফুটের মাচা রয়েছে, ওনারা কিন্তু ত্রিপুরা সুন্দরী বা হাঙ্গামা 10 লাগাতে পারেন। আরও পরবর্তী দিনে যারা লাগাবেন, আশ্বিনের শেষ কার্তিকের শুরু, ওনাদের বলবো আপনারা অবশ্যই জয়গ্রাম এক পাতা হলেও ট্রাই করে দেখুন। আপনাদের 5 কাঠা জমিতে হোক, 2 কাঠা জমিতে হোক, লাগিয়ে দেখুন, মাটিতেই লাগিয়ে দেখুন কেমন রেজাল্ট দিচ্ছে। রেজাল্ট ভালো হলে পরবর্তী দিনে আপনারা বেশি মাত্রায় চাষটা করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি এই ভিডিও থেকে আপনারা কিছু একটা বিষয় বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন যার এই বিষয়গুলো জানা প্রয়োজন আছে, যে চাষে লোকসান করছে বারবার। তো বন্ধুরা, সকলে ভালো থাকেন, দেখা হবে আবার নতুন ভিডিওয়। ধন্যবাদ।